মানুষ তো সাধারণত অনেক দিন বাঁচতে চায়, তাই না? মানে দীর্ঘজীবী হতে চায়। কিন্তু একটা প্রশ্ন সবসময় মাথায় ঘোরে। হুম, কি প্রশ্ন সেটা? জীবনের মান যদি ভালো না হয়, তাহলে কি কেবল বেঁচে থাকাই যথেষ্ট? মানে ধরুন, অনেক বছর বয়স পর্যন্ত বেঁচে থাকা এক জিনিস, আর সেই বয়স পর্যন্ত সুস্থ বা সতেজ থাকা সম্পূর্ণ অন্য জিনিস। একদমই তাই। মানে শুধু বিছানায় শুয়ে শুয়ে বছর পার করার তো কোনো মানে হয় না। ঠিক বলেছেন। আর আজকের এই গভীর আলোচনায় আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, যা মানুষের জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি হয়তো পুরোপুরি বদলে দিতে পারে। হ্যাঁ, আজকের এই আলোচনার মূল ভিত্তি হল ডক্টর পিটার আটিয়ের অত্যন্ত বিখ্যাত একটি বই। বইটার নাম হল আউটলাইভ দ্য সায়েন্স অ্যান্ড আর্ট অফ লংজেভিটি। আমরা মূলত এই বইটার সারাংশ এবং এর সাথে প্রাসঙ্গিক আরও কিছু নোটস ঘেঁটে বের করার চেষ্টা করব যে দীর্ঘায়ুর আসল রহস্যটা আসলে কি। ঠিক, আমাদের আজকের এই গভীর বিশ্লেষণের মূল লক্ষ্য কিন্তু শুধুমাত্র আয়ু বা লাইফস্প্যান বাড়ানোর নয়, বরং সুস্থ এবং কর্মক্ষম আয়ু অর্থাৎ হেলথস্প্যান কিভাবে বাড়ানো যায় সেই বৈজ্ঞানিক পদ্ধতিগুলো খুঁজে বের করা। আর যারা অতিরিক্ত তথ্যের ভিড়ে না হারিয়ে খুব দ্রুত অথচ গভীরভাবে একটা বিষয়ের মূল নির্যাসটুকু বুঝতে চান, তাদের জন্যই আমাদের আজকের এই আয়োজন। একদম। আমরা চাইলেই তো অনেক জটিল সব মেডিকেল টার্ম ব্যবহার করতে পারতাম, কিন্তু আমাদের উদ্দেশ্য হল বিজ্ঞানের কঠিন বিষয়গুলোকে একদম সহজবোধ্য করে তোলা। একটা চমৎকার পয়েন্ট উঠে এসেছে একটু আগে, লাইফ স্প্যান বনাম হেলথ স্প্যান। সাধারণ দৃষ্টিতে তো আমরা ভাবি যে আয়ু মানেই হলো মানুষ কতদিন বাঁচল। হ্যাঁ, ঘড়ির কাঁটা টিকটিক করে এগিয়ে যাচ্ছে আর আমাদের বয়স বাড়ছে, এটাই তো সাধারণ ধারণা। কিন্তু হেলথ স্প্যানের ধারণাটা পুরো দৃশ্যপট বদলে দেয়। এর মানে হল জীবনের শেষ দিন পর্যন্ত আমরা কতটা রোগমুক্ত, কতটা সবল এবং স্বাধীনভাবে বাঁচার মেয়াদ পাচ্ছি। ঠিক, আর এই প্রসঙ্গেই ডক্টর আটিয়া মেডিসিন 3.0 নামের একটা অসাধারণ কনসেপ্ট বা ধারণার কথা বলেছেন। মেডিসিন 3.0 এটা আসলে কি? মানে বর্তমান চিকিৎসার চেয়ে এটা কিভাবে আলাদা, তা একটু ভেঙে বলা যায়? অবশ্যই। আসলে এই জায়গাটিতেই সবচেয়ে বড় ধারণাগত পরিবর্তনটা আসে। আমাদের বর্তমানে যে গতানুগতিক চিকিৎসা ব্যবস্থা আছে, তাকে ডক্টর আটিয়া বলছেন ওল্ড মেডিসিন বা মেডিসিন 2.0। আচ্ছা, মানে যেটা আমরা সচরাচর দেখে থাকি। হ্যাঁ, এই ব্যবস্থার মূল ভিত্তি হল প্রতিক্রিয়াশীল হওয়া বা রিঅ্যাক্টিভ হওয়া। অর্থাৎ মানুষের শরীরে যখন কোনো রোগ দানা বাঁধে বা লক্ষণ প্রকাশ পায়, ঠিক তখনই এই চিকিৎসা ব্যবস্থা কাজ শুরু করে। মানে ধরুন, গাড়ি দুর্ঘটনার পর তাকে মেরামত করার মতো বিষয়। একদম দারুণ একটা উদাহরণ দিয়েছেন। কিন্তু মেডিসিন 3.0 সম্পূর্ণ ভিন্ন একটা দর্শন। এটা হলো রোগ বা লক্ষণ দেখা দেওয়ার কয়েক দশক আগে থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া। কয়েক দশক আগে থেকে? মানে ২০-৩০ বছর আগে থেকে? হ্যাঁ, ঠিক তাই। এটা কোনো সাধারণ রুটিন চেকআপ নয়। এখানে ব্যক্তিগত স্বাস্থ্য অনুযায়ী দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা হয়। আর এর জন্য প্রয়োজন হয় অত্যন্ত উন্নত রক্ত পরীক্ষা বা অ্যাডভান্সড ব্লাড টেস্টিং এবং প্রাথমিক পর্যায়ে হার্ট স্ক্যান। তার মানে হলো বিপদ ঘটার আগেই বিপদের সম্ভাবনাকে সমূলে উৎপাটন করা। আমরা আর রোগের জন্য অপেক্ষা করব না। রোগ হওয়ার আগেই শরীরকে এমনভাবে প্রস্তুত করব যেন রোগটি শরীরে বাসা বাঁধতে না পারে। ঠিক। আর এই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার কারণ হিসেবে উৎসগুলোতে 4টি প্রধান ঘাতক বা 4 মেজর কিলার্সের কথা বলা হয়েছে। এই 4টি রোগই মূলত মানুষের অকাল মৃত্যুর জন্য সবচেয়ে বেশি দায়ী। এই ঘাতক ব্যাধিগুলো কি কি? এগুলো হলো প্রথমত হৃদরোগ বা হার্ট ডিজিজ, দ্বিতীয়ত ক্যান্সার, তৃতীয়ত নিউরোডিজেনারেটিভ রোগ, যার মধ্যে অ্যালজাইমার্স অন্যতম, এবং চতুর্থ হল টাইপ 2 ডায়াবেটিস ও মেটাবলিক ডিসঅর্ডার। এই তালিকা দেখলে তো মনে হয় এগুলো আধুনিক যুগের সবচেয়ে পরিচিত রোগ। আমাদের আশেপাশে প্রায় সবারই তো কোনো না কোনো আত্মীয় বা পরিচিত মানুষের এই রোগগুলো আছে। হ্যাঁ, পরিসংখ্যান সেটাই বলে। কিন্তু একটা প্রশ্ন জাগে মনে, আধুনিক চিকিৎসা বিজ্ঞান তো এখন অনেক উন্নত। এত উন্নত হওয়া সত্ত্বেও কেন আমরা এই রোগগুলোর কাছে হার মানছি? কেন লক্ষণ প্রকাশ পাওয়ার আগেই ব্যবস্থা নেওয়া এত জরুরি? এই প্রশ্নটা অত্যন্ত যৌক্তিক। আসলে সমস্যাটা হলো এই 4টি রোগের প্রকৃতি খুবই ধীর গতির। এগুলো খুব সাইলেন্টলি কাজ করে। নীরব ঘাতকের মতো। একদম। যখন একজন মানুষের হার্ট অ্যাটাক হয় অথবা যখন কারো স্মৃতিভ্রংশ বা অ্যালজাইমার্স ধরা পড়ে, তখন আসলে সেটা রোগের শুরু নয়,
বরং সেটা রোগের একেবারে শেষ পর্যায়ে। মানে রোগটা অনেক আগে থেকেই শরীরের ভেতরে ভেতরে বাড়ছিল। হ্যাঁ, এই রোগগুলো মানুষের শরীরে নীরবে বাসা বাঁধে এবং তিলে তিলে বাড়তে থাকে লক্ষণ প্রকাশের ২০ থেকে ৩০ বছর আগে থেকে। আর একটু আগে যে মেডিসিন 2.0-র কথা বললাম, সেটা অপেক্ষা করে কখন লক্ষণ প্রকাশ পাবে। কিন্তু ততদিনে তো শরীরের যে ক্ষতি হওয়ার তা হয়েই যায়। ঠিক ধরেছেন। এই কারণে মেডিসিন 3.0 এর দৃষ্টিকোণ থেকে এই রোগগুলোর ঝুঁকি মূল্যায়ন বা রিস্ক অ্যাসেসমেন্ট কয়েক দশক আগে থেকেই শুরু করতে হয়। জীবনযাত্রায় যদি এমন পরিবর্তন আনা যায় যা এই রোগগুলোর শেকড় কেটে দেবে, তবেই কেবল অকাল মৃত্যু ঠেকানো সম্ভব। বুঝতে পারছি। অর্থাৎ শত্রুকে চিনতে হবে এবং সে আক্রমণ করার আগেই নিজের দুর্গ মজবুত করতে হবে। চমৎকার উপমা। আর এই দুর্গ মজবুত করার জন্য ডক্টর আটিয়া দীর্ঘায়ুর 4টি প্রধান হাতিয়ার বা টুলের কথা বলেছেন। হ্যাঁ, এই হাতিয়ারগুলোর মধ্যে প্রথমটা আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় লেগেছে। তিনি ব্যায়ামকে সবচেয়ে শক্তিশালী দীর্ঘায়ুর ওষুধ হিসেবে বর্ণনা করেছেন। শুধু ওষুধ নয়, সবচেয়ে শক্তিশালী ওষুধ। কিন্তু শুধু ব্যায়াম বললে বিষয়টা খুব সাধারণ শোনায়। আমরা তো সবাই জানি ব্যায়াম করা ভালো, কিন্তু এখানে সবচেয়ে চমকপ্রদ যে ধারণাটি তিনি দিয়েছেন তা হল সেন্টেনিয়ারিয়ান ডেকাথলন। হ্যাঁ, সেন্টেনিয়ারিয়ান ডেকাথলন। ধারণাটা সত্যিই অসাধারণ। অলিম্পিকের ডেকাথলনে যেমন 10টি ভিন্ন ইভেন্টে অংশ নিতে হয়, ডক্টর আটিয়া বলছেন জীবনের শেষ দশকের জন্য আমাদের একটি নিজস্ব ডেকাথলন ঠিক করতে হবে। মানে মানুষ যখন ৮০ বা ৯০ বছর বয়সে পৌঁছাবে, তখন সে কোন 10টি শারীরিক কাজ করতে চায় তা এখন থেকেই নির্ধারণ করতে হবে। ঠিক। হয়তো কেউ চায় নিজের নাতি নাতনিকে কোলে তুলে নিতে, বা বাজার থেকে নিজের ব্যাগ নিজেই বহন করতে, অথবা কারো সাহায্য ছাড়া সিঁড়ি বেয়ে উঠতে। এই ছোট ছোট কাজগুলোই কিন্তু বৃদ্ধ বয়সে অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। একদম। এই কাজগুলো যদি কেউ বৃদ্ধ বয়সে করতে চায়, তাহলে শরীরকে প্রস্তুত করার কাজটা তো এখন থেকেই শুরু করতে হবে। এই সেন্টেনেরিয়ান ডেকাথলনের ধারণাটি ব্যায়ামকে একটি সুনির্দিষ্ট লক্ষ্য দেয়। মানুষ শুধু ওজন কমানো বা পেশি দেখানোর জন্য ব্যায়াম করবে না, বরং জীবনের শেষ দিনগুলোতে স্বাধীন থাকার জন্য নিজেকে প্রস্তুত করবে। এই প্রস্তুতির জন্য ব্যায়ামের মূল দিকগুলো কি হতে পারে? এখানে ব্যায়ামের 3টে মূল দিকের কথা খুব জোর দিয়ে বলা হয়েছে। প্রথমত স্ট্রেংথ ট্রেনিং বা পেশির শক্তি বৃদ্ধি। বয়স বাড়ার সাথে সাথে মানুষের পেশি দুর্বল হতে থাকে, অথচ এই পেশিই হল দীর্ঘায়ুর আসল চাবিকাঠি। পেশি কিভাবে দীর্ঘায়ুর চাবিকাঠি হতে পারে? মানে এটা তো শুধু বডি বিল্ডারদের জন্য দরকার, তাই না? না না, একদমই না। পেশি শরীরকে সুরক্ষা দেয় এবং মেটাবলিক স্বাস্থ্য ভালো রাখে। পেশি গ্লুকোজ বা শর্করা শোষে নেয়, যা ডায়াবেটিসের ঝুঁকি কমায়। আচ্ছা, বুঝতে পারলাম। আর দ্বিতীয় দিকটা কি? দ্বিতীয়ত হল কার্ডিও ফিটনেস। হৃদযন্ত্র এবং ফুসফুস কতটা কার্যকরভাবে শরীরে অক্সিজেন সরবরাহ করতে পারে তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আর তৃতীয় দিকটা? তৃতীয় দিকটা হল ভারসাম্য বা স্টেবিলিটি। এটা নিয়ে মানুষ খুব কম আলোচনা করে, কিন্তু বৃদ্ধ বয়সে মানুষের মৃত্যুর একটি বড় কারণ হল ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়া। হ্যাঁ, বয়স্কদের পড়ে যাওয়ার ঘটনা তো প্রায়ই শোনা যায়। বাথরুমে বা সিঁড়িতে স্লিপ করে পড়ে যায় অনেকে। ঠিক, আর এই পড়ে গিয়ে হাড় ভেঙে গেলে, বিশেষ করে হিপ বোন ভেঙে গেলে, সেখান থেকে পুরোপুরি সুস্থ হয়ে ওঠা অনেকের পক্ষেই আর সম্ভব হয় না। তাই শরীরের ভারসাম্য ধরে রাখা ব্যায়ামের একটি অবিচ্ছেদ্য অংশ। একদম ঠিক। এই 3টি দিকের সমন্বয় ছাড়া বৃদ্ধ বয়সে একটি স্বাধীন জীবন কল্পনা করা সত্যিই কঠিন। এবার তাহলে দীর্ঘায়ুর দ্বিতীয় এবং তৃতীয় হাতিয়ারের কথায় আসা যাক, পুষ্টি এবং ঘুম। হ্যাঁ, নিউট্রিশন এবং স্লিপ। পুষ্টি বা নিউট্রিশনের ক্ষেত্রে উৎসগুলোতে একটা বিষয় খুব স্পষ্টভাবে বলা হয়েছে, আর তা হল সবার জন্য প্রযোজ্য নির্দিষ্ট কোনো ডায়েট বা ওয়ান সাইজ ফিটস অল ডায়েট বলে আসলে কিছু নেই। হ্যাঁ, একজনের শরীরের গঠন, মেটাবলিজম এবং প্রয়োজন এক রকম। একজনের জন্য কিটো ডায়েট ভালো কাজ করতে পারে, অন্যজনের জন্য হয়তো ভেগান ডায়েট। তাহলে পুষ্টির মূল লক্ষ্যটা কি হওয়া উচিত? মূল লক্ষ্য হতে হবে ইনসুলিন রেজিস্ট্যান্স এবং মেটাবলিক সিন্ড্রোম প্রতিরোধ করা। রক্তে শর্করার মাত্রা বা ব্লাড সুগার যেন কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেদিকে কড়া নজর রাখতে হবে। আর প্রোটিনের ভূমিকাটাও তো এখানে অনেক বড়, তাই না? হ্যাঁ, ওই যে একটু আগে বললাম, পেশি ধরে রাখতে হবে।
বয়সের সাথে সাথে পেশি ক্ষয় রোধ করার জন্য পর্যাপ্ত প্রোটিন গ্রহণ করা অত্যন্ত জরুরি। পাশাপাশি প্রক্রিয়াজাত বা প্রসেসড খাবারের বদলে হোল ফুডস বা প্রকৃত খাবার খাওয়ার উপর খুব জোর দেওয়া হয়েছে। পুষ্টির ক্ষেত্রে এই পার্সোনালাইজেশন বা ব্যক্তিগতকরণের বিষয়টা আধুনিক বিজ্ঞানের অন্যতম বড় একটা দিক। কিন্তু শরীরকে সঠিক পুষ্টি দেওয়ার পাশাপাশি শরীরকে বিশ্রাম দেওয়াটাও তো সমান গুরুত্বপূর্ণ। আর ঠিক এখানেই আসে ঘুমের প্রসঙ্গ, যা আমাদের তৃতীয় হাতিয়ার। অনেকের একটা ভুল ধারণা আছে যে কম ঘুমালেও চলে, বা কাজের চাপে ঘুমকে অবহেলা করাটা এক ধরনের বীরত্ব। হ্যাঁ, অনেকেই গর্ব করে বলে যে আমি তো মাত্র ৪-৫ ঘন্টা ঘুমাই। কিন্তু প্রতিদিন ৭ থেকে ৯ ঘন্টার মানসম্মত ঘুম অপরিহার্য। ঘুমের অভাব শুধুমাত্র ক্লান্তিই তৈরি করে না, এটি আমাদের শরীরের ভেতরে রীতিমতো ধ্বংসযজ্ঞ চালায়। ধ্বংসযজ্ঞ ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন? ঘুম ঠিকমতো না হলে তা সরাসরি হৃদরোগের ঝুঁকি বাড়ায়। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো মস্তিষ্কের ভেতর যে ক্ষতিকারক প্রোটিন জমা হয়ে আলজাইমার্স রোগের সৃষ্টি করে, পর্যাপ্ত ঘুম সেই প্রোটিনগুলোকে পরিষ্কার করতে সাহায্য করে। মানে ঘুমন্ত অবস্থায় আমাদের মস্তিষ্ক নিজের ভেতরে একটা পরিচ্ছন্নতা অভিযান চালায়। একদম ঠিক। ব্রেনের একটা নিজস্ব ক্লিনিং সিস্টেম আছে, যেটা মূলত গভীর ঘুমের সময়ই সবচেয়ে বেশি সক্রিয় থাকে। এছাড়া ঘুমের অভাব হলে শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হয়, যা স্থূলতা বা অতিরিক্ত ওজন বেড়ে যাওয়ার একটা বড় কারণ। তাই দীর্ঘায়ুর জন্য ঘুম কোনো বিলাসিতা নয়, এটা বেঁচে থাকার অন্যতম প্রধান রসদ। অনেকেই তো মনে করে ঘুম কম হলে শুধু কাজে মনোযোগ নষ্ট হয়, কিন্তু এটা যে মস্তিষ্কের ভেতর এত বড় একটা কাজ করে তা সত্যিই অবাক করার মতো বিষয়। হ্যাঁ, এবার আমরা দীর্ঘায়ুর চতুর্থ এবং সম্ভবত সবচেয়ে অবহেলিত হাতিয়ারটির দিকে নজর দেব, আর তা হল মানসিক স্বাস্থ্য বা ইমোশনাল হেলথ। এই বিষয়টা নিয়ে উৎসগুলোতে যা বলা হয়েছে তা আমাকে ব্যক্তিগতভাবে খুব অবাক করেছে। কারণ দীর্ঘায়ু বলতে আমরা সবসময় শুধু শারীরিক সুস্থতার কথাই ভাবি। কিন্তু দীর্ঘায়ু শুধু শারীরিক নয়, মানসিকও বটে। মানসিক ট্রমা, দীর্ঘস্থায়ী অতিরিক্ত স্ট্রেস এবং চারপাশের মানুষের সাথে খারাপ সম্পর্ক সরাসরি মানুষের আয়ু কমিয়ে দিতে পারে। ডক্টর আটিয়া তো তার বইয়ের সারাংশে নিজের মানসিক সংগ্রামের কথাও খুব খোলামেলাভাবে শেয়ার করেছেন, তাই না? হ্যাঁ, তিনি দেখিয়েছেন যে বাইরে থেকে একজন মানুষকে যতই সফল বা ফিট মনে হোক না কেন, ভেতরে ভেতরে সে কতটা বিধ্বস্ত থাকতে পারে। তিনি সুন্দর ও অর্থবহ জীবনের জন্য থেরাপি বা মানসিক চিকিৎসার প্রয়োজনীয়তার কথা খুব গুরুত্ব দিয়ে বলেছেন। এই বিষয়টা আমাদের পুরো আলোচনাকে একটা মানবিক দৃষ্টিকোণ দেয়। ধরুন, একজন মানুষের শরীর হয়তো মেডিসিন 3.0 এর সব নিয়ম মেনে নিখুঁত ডায়েট আর ব্যায়ামের মাধ্যমে একদম সম্পূর্ণ সুস্থ। তার ব্লাড টেস্ট বা হার্টের স্ক্যান হয়তো একদম নর্মাল। কিন্তু তার ভেতরে যদি গভীর হতাশা থাকে, যদি তার মানসিক প্রশান্তি না থাকে, তবে এই দীর্ঘ জীবন দিয়ে সে আসলে কি করবে? ঠিক, মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্যের চেয়ে কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয়। আমি পড়েছি যে মানসিক চাপ বা স্ট্রেস মানুষের শরীরে কর্টিসলের মাত্রা বাড়িয়ে দেয়। একদম। আর এই কর্টিসল আবার সেই ইনসুলিন রেজিস্ট্যান্স এবং মেটাবলিক সমস্যার দিকেই টেনে নিয়ে যায়। অর্থাৎ মানসিক চাপ সরাসরি শারীরিক ক্ষতি করছে। তাই ডক্টর আটিয়ার এই ব্যক্তিগত উপলব্ধি থেকে আমরা একটা গভীর উপসংহারে পৌঁছেতে পারি। মানসিক প্রশান্তি এবং জীবনের একটি অর্থ বা উদ্দেশ্য ছাড়া শুধু দীর্ঘ একটা জীবনযাপন করাটা এক প্রকার অর্থহীন। কোনো মানেই হয় না। দীর্ঘায়ুর এই পুরো চিত্রটি সত্যিই আমাদের জীবনে নতুন করে ভাবতে শেখায়। তাহলে আমরা যদি আজকের এই পুরো আলোচনার মূল বিষয়গুলোকে একত্রে মেলাই, তবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা বা কি টেকঅ্যাওয়েজ পাওয়া যায়। হ্যাঁ, প্রথমত, দীর্ঘায়ু কোনো লটারির টিকিট নয় যে ভাগ্যে থাকলে পাওয়া যাবে। এটি এমন একটি দক্ষতা বা স্কিল যা অর্জন করার জন্য বছরের পর বছর ধরে প্রশিক্ষণ নিতে হয় এবং প্রস্তুতি নিতে হয়। দ্বিতীয়ত, জেনেটিক্স বা বংশগতি হয়তো আমাদের স্বাস্থ্যে একটা ভূমিকা রাখে, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনযাত্রা বা লাইফস্টাইল চয়েস আমাদের ভবিষ্যৎ স্বাস্থ্য নির্ধারণে তার চেয়েও অনেক বেশি শক্তিশালী ভূমিকা পালন করে। আর সবচেয়ে বড় কথা হলো, কেবল ১০০ বছর বাঁচাই আমাদের আসল উদ্দেশ্য নয়। আসল উদ্দেশ্য হল জীবনের শেষ দশকগুলোতেও শক্তিশালী থাকা, তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন থাকা এবং কারও উপর নির্ভরশীল না হয়ে সম্পূর্ণ স্বাধীন থাকা। চমৎকার বলেছেন। এই তথ্যগুলো কিন্তু কোনো নির্দিষ্ট বয়সের মানুষের জন্য নয়, এটা সমাজের প্রতিটি মানুষের জন্যই সমানভাবে প্রযোজ্য। যত দ্রুত এই বিষয়গুলো, মানে সঠিক ব্যায়াম, ব্যক্তিগত পুষ্টি,
পর্যাপ্ত ঘুম এবং মানসিক স্বাস্থ্যের যত্ন জীবনে প্রয়োগ করা যাবে, ভবিষ্যতের হেলথ স্প্যান তত বেশি সুরক্ষিত হবে। লক্ষণ প্রকাশের জন্য অপেক্ষা করার দিন এখন শেষ। এখন সময় হল সক্রিয়ভাবে নিজের স্বাস্থ্যের দায়িত্ব নিজের হাতে তুলে নেওয়ার। আজকের এই গভীর বিশ্লেষণটি আমাদের দীর্ঘায়ুর বিজ্ঞান এবং শিল্পের এক নতুন দিগন্তের সাথে পরিচয় করিয়ে দিল। আশা করি এই আলোচনাটি সবাইকে তাদের জীবনযাত্রা নিয়ে নতুন করে ভাবতে সাহায্য করবে। তবে বিদায় নেওয়ার আগে একটা বিষয় নিয়ে আমরা সবাই একটু চিন্তা করতে পারি। একটা ছোট্ট ভাবনার খোরাক দিয়ে শেষ করতে চাই। হ্যাঁ, বলুন। ধরুন আমরা সবাই এই সেন্টিনেরিয়ান ডেকাথলনের জন্য প্রস্তুত হলাম এবং সফলও হলাম, কিন্তু আমাদের সমাজ কি এমন একটা ভবিষ্যতের জন্য প্রস্তুত? এটা একটা দারুণ প্রশ্ন। একটু কল্পনা করুন এমন একটা পৃথিবীর কথা যেখানে ৯০ বছর বয়সীরা রিটায়ারমেন্ট হোমে বসে না থেকে ম্যারাথন দৌড়াচ্ছেন, অথবা জীবনের দ্বিতীয় বা তৃতীয় কেরিয়ার শুরু করছেন নতুন কোনো পেশায়। সত্যি তো। তখন আমাদের শিক্ষা ব্যবস্থা, অর্থনীতি বা অবসরের ধারণায় বা কেমন হবে? সমাজকে তো পুরো খোলস পাল্টে নতুন করে সাজতে হবে। ঠিক তাই। মানুষের সক্ষমতা বাড়লে সমাজের কাঠামোকেও তার সাথে তাল মেলাতে হবে। এই প্রশ্নটা নিয়েই আজ আমরা আমাদের আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।